হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় বিগত বছরে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল, অর্থাৎ 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় পশ্চিমবঙ্গের ভূগোল থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। একটি মাত্র ক্লাসে কিন্তু আমরা প্রায় 150 প্লাস প্রশ্ন এবং উত্তর বিস্তারিত ব্যাখ্যা সহ আমরা আলোচনা করব। তাই তোমরা ক্লাসটি মন দিয়ে করো, কারণ বিগত 23 বছরের প্রশ্ন উত্তর কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, আমি চেষ্টা করেছি রিপিটেড প্রশ্নগুলোকে বাদ দেওয়ার জন্য। চলো দেরি না করে শুরু করি। আর এই ক্লাসটি কিন্তু সমস্ত পরীক্ষায়, শুধু ডব্লিউবিসিএস নয়, সমস্ত পরীক্ষায় কিন্তু অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, সবাই ভিডিওটি অবশ্যই ভালো করে দেখো। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, বৈদ্যুতিক লোকোমোটিভ তৈরি করা হয় কোথায়? বলো, বৈদ্যুতিক লোকোমোটিভ তৈরি করা হয় কোথায়? বলো। সঠিক উত্তর কি হবে? চিত্তরঞ্জন, অপশন সি। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে, অর্থাৎ সিএলডব্লিউ বৈদ্যুতিক ইঞ্জিন বা লোকোমোটিভ এখানে তৈরি করা হয়। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলায় 10 বছর অন্তর জনসংখ্যা বৃদ্ধি রাজ্যের 10 বছর অন্তর জনসংখ্যা বৃদ্ধির চেয়ে বেশি? কি বলছে? যে পশ্চিমবঙ্গের কোন জেলায় 10 বছর অন্তর জনসংখ্যা যে বৃদ্ধি, সেটা কিন্তু রাজ্যের যে 10 বছর অন্তর জনসংখ্যা বৃদ্ধি তার থেকে কিন্তু বেশি। বলো, মানে জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু রাজ্যের তুলনায় কোন জেলায় বেশি? বলো তোমরা। সঠিক উত্তর কি হবে আমরা দেখে নিই একটু বিস্তারিতভাবে। 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের যে জেলাটিতে 10 বছরের জনসংখ্যা বৃদ্ধির হার রাজ্যের সামগ্রিক বৃদ্ধি হারের চেয়ে বেশি, সেটি হলো কি উত্তর দিনাজপুর। কোনটি? উত্তর দিনাজপুর। কিন্তু মালদাও কিন্তু উচ্চ বৃদ্ধির হারের জেলা হলেও উত্তর দিনাজপুর এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃদ্ধির হার রাজ্যের যে গড়ের চেয়েও কিন্তু বেশি লক্ষ্য করা যায়। মালদায়ও কিন্তু বেশি, কিন্তু তুলনামূলক বেশি কোথায়? উত্তর দিনাজপুরে। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। গঙ্গার জল কোথায়? ফারাক্কা। এই গঙ্গার জল বন্টন নিয়ে ভারত বাংলাদেশের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? বলো। যে গঙ্গার জল বন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর কি হবে? বলো। খ, অপশন খ, 1996 সালে। গঙ্গার জল বন্টন নিয়ে ভারত বাংলাদেশ ঐতিহাসিক চুক্তি কত বছরের জন্য হয়েছিল? 30 বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1996 সালে 12 ডিসেম্বরে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? এইচ.ডি. দেবেগৌড়া। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কে? শেখ হাসিনা। এই চুক্তি তারা দুজনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। চলো দেখে নি পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তরের অঞ্চলটিকে বলা হয় কি? গঙ্গার উত্তরের অঞ্চলটিকে কি বলা হয়? বলো। সঠিক উত্তর কি হবে? বারিন্দ্র। পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর উত্তর দিকের সমভূমি অঞ্চলটি মূলত প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত। এই অঞ্চলটি বারিন্দ্র বা বরেন্দ্র ভূমি নামে পরিচিত। ওকে, আমরা যখন পশ্চিমবঙ্গের ডিটেল ক্লাস করব তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু আরো বিস্তারিতভাবে আলোচনা করব। এরপরেই প্রিভিয়াস ইয়ারগুলো হয়ে গেলে কিন্তু আমরা ডিটেলস ক্লাসে ঢুকবো। চলো দেখে নি পরের প্রশ্ন। নিচের কোন শিল্প শহরটিকে ভারতের রুড় বলা হয় বা রূঢ় বলা হয়? বলো। সঠিক উত্তর কি হবে? দুর্গাপুর। ঠিক আছে, পশ্চিমবঙ্গের দুর্গাপুর শিল্প শহরটিকে ভারতের রূঢ় বা রুড় অফ ইন্ডিয়া বলা হয়। জার্মানির রূঢ় শিল্পাঞ্চলের মতো দুর্গাপুর লোহা ইস্পাত এবং খনিজ সমৃদ্ধ হওয়ার কারণে এই বিশেষ নামে সে পরিচিত। দামোদর উপত্যকা সংলগ্ন অঞ্চলটি মূলত শিল্প ও ইস্পাত উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেখে নি পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল হলো কি? ধান, যা প্রায় মোট চাষযোগ্য এলাকার কত পার্সেন্ট, সেটা তোমরা বলো। বলো। সঠিক উত্তর কি হবে? মোট চাষযোগ্য এলাকার 60% প্রায়। পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল হলো ধান, যা রাজ্যের মোট চাষযোগ্য জমির প্রায় 60%, বা আমরা বলতে পারি 55 থেকে 60% মধ্যবর্তী জমিতে চাষ করা হয়। ধান উৎপাদনে ভারতের বলছি পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। যেমন আমন, আউশ, বোরো এই 3টি মরশুমে ধান চাষ হয়, বিশেষ করে পূর্ব বর্ধমান এবং অন্যান্য জেলায়।
চলো দেখে নিই পরের প্রশ্ন। 1989 সালে জাতিসংঘ কর্তৃক পশ্চিমবঙ্গের যে স্থানটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল তা হলো কি? বলো। সহজ প্রশ্ন এটি। সঠিক উত্তর কি হবে? বলো। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। 1989 সালে, আসলে 1987 সালে ইউনেস্কো কর্তৃক পশ্চিমবঙ্গের যে স্থানটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল সেটা কি? সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য বা সুন্দরবন। চলো দেখে নিই পরের প্রশ্ন। গঙ্গার মোহনার কাছে ধীরে ধীরে যে দ্বীপটি উদীয়মান হচ্ছে তার নাম কি? বলো। সঠিক উত্তর কি হবে? বলো। অপশন সি, পূর্বাশা। গঙ্গার মোহনার কাছে ধীরে ধীরে যে নতুন দ্বীপটি বা বদ্বীপটি জেগে উঠেছে তার নাম কি? পূর্বাশা বা পূর্বাশা দ্বীপ বা নিউমুর দ্বীপ। এটি বঙ্গোসাগরের হাড়িয়াভাঙা নদীর মোহনার কাছে কিন্তু অবস্থিত একটি দ্বীপ। চলো দেখে নিই পরের প্রশ্ন। ফারাক্কা প্রকল্পটি মূলত লক্ষ্য করা হয়েছে কোথায়? ফারাক্কা প্রকল্পটি মূলত লক্ষ্য করা হয়েছে কিসের জন্য? বলো। সঠিক উত্তর কি হবে? কলকাতা বন্দরকে সংরক্ষণ করার জন্য। কলকাতা বন্দর সংরক্ষণের লক্ষ্যে নির্মিত হয়েছিল এই ফারাক্কা বন্দরটি, ফারাক্কা প্রকল্পটি। গঙ্গা নদী থেকে জল ভাগীরথী হুগলি নদী ব্যবস্থা সরিয়ে পলি জমে যাওয়ার সমস্যা সমাধান করে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা এবং হুগলি নদীর জল সরবরাহ বৃদ্ধি করার জন্য কিন্তু এই প্রকল্প তৈরি করা হয় বা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। চলো দেখে নিই পরের প্রশ্ন। বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন দার্জিলিং এর কাছে ঘুমে অবস্থিত। এটি কত মিটার উচ্চতায় কিন্তু অবস্থিত? বলো। সঠিক উত্তর কি হবে? দার্জিলিং এর কাছে যে অবস্থিত যে ঘুম রেল স্টেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে কত 2258 মিটার কিন্তু উঁচুতে কিন্তু এটি অবস্থিত। বুঝতে পেরেছো? যা ভারতের সর্বোচ্চ এবং বিশ্বের অন্যতম উচ্চতম রেলওয়ে স্টেশন। এটি চীনের তিব্বতের ট্যাংলা স্টেশন পর অন্যতম সর্বোচ্চ হিসেবে কিন্তু পরিচিত। বুঝতে পেরেছো? কারণ এটা দ্বিতীয় সর্বোচ্চ এখন বর্তমানে বিশ্বের। কত এইখানে অপশন অনুযায়ী কোনটা হবে? এটা 2225। ঠিক আছে, চলো দেখে নি পরের প্রশ্ন। NH-34 সংযোগ করে কোন দুটি সড়ককে বা কোন দুটি শহরকে? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি? শিলিগুড়ির সঙ্গে কলকাতাকে, শিলিগুড়ির সাথে কলকাতাকে। বুঝতে পেরেছো যে NH-34 শিলিগুড়ির সাথে কলকাতাকে সংযুক্ত করে। এই মহাসড়কটি উত্তরবঙ্গের ডালখোলার সাথে কলকাতার যোগাযোগ স্থাপন করে, যার মোট দৈর্ঘ্য কত? 443 কিলোমিটার। চলো দেখে নিই পরের প্রশ্ন। কানাডা বাঁধ কোথায় অবস্থিত? বলো। বলো। সঠিক উত্তর কি হবে? মৌরাক্ষী। মৌরাক্ষী নদীর তীরে কিন্তু এই কানাডা বাঁধটি অবস্থিত। কানাডা বাঁধ অর্থাৎ ম্যাসেঞ্জার বাঁধ ঝাড়খণ্ডের দুমকা জেলায় মৌরাক্ষী নদীর উপরে কিন্তু অবস্থিত। 1955 সালে কানাডার সহায়তায় নির্মিত এই বাঁধটি মৌরাক্ষী পরিকল্পনার একটি অংশ এবং এটি মৌরাক্ষী নদীর উপর কিন্তু অবস্থিত একটি প্রধান জলবিদ্যুৎ প্রকল্প। চলো দেখে নিই পরের প্রশ্ন। জলঢাকা নদীর উৎস হলো কি? বলো। পশ্চিমবঙ্গের নদ নদী ভূপ্রকৃতি কিন্তু ভালো করে পড়তে হবে। আমি করিয়ে দেবো সুন্দর করে ডিটেলসে, পরে করিয়ে দেবো। তোমরা এখন এই ক্লাসগুলি দেখো। উৎস কি? বিতাং হ্রদ। জলঢাকা নদী পূর্ব হিমালয়ের দক্ষিণ পূর্ব সিকিমের হিমালয় পার্বত্য অঞ্চলের বিতাং হ্রদ বা কুপুব হ্রদ থেকে কিন্তু উৎপন্ন হয়েছে। চলো দেখে নিই পরের প্রশ্ন। ভারতীয় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সাথে সবচেয়ে দীর্ঘ সীমানা রয়েছে কার? বলো। সঠিক উত্তর কি হবে? ঝাড়খণ্ড। ওকে, ঝাড়খণ্ড রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের প্রায় কত কিমি? বলো। এটা তোমরা জানাবে যে ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রায় কত কিমি দীর্ঘ সীমান্ত রয়েছে, সেটা তোমরা কমেন্টে জানাবে। পশ্চিমবঙ্গের সাথে
5টি ভারতীয় রাজ্যের কিন্তু সীমান্ত রয়েছে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম এবং সিকিম, যার মধ্যে ঝাড়খণ্ডের সাথে দীর্ঘতম এবং সিকিমের সাথে ক্ষুদ্রতম কিন্তু সীমান্ত রয়েছে। বুঝতে পেরেছো? আর ঝাড়খণ্ডের সঙ্গে কত কিলোমিটার রয়েছে সেটা কিন্তু তোমরা জানাবে কমেন্টে। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গে বনাঞ্চলের আয়তাভুক্ত এলাকার অনুপাত হলো কত? বলো। ভূগোলে কিন্তু কিছু প্রশ্ন কিন্তু বাদ দিতে হয়েছে, কারণ কিছু সেন্সাস রিলেটেড প্রশ্ন ছিল যেগুলো 2011 সালের আগে, যেগুলো আমাদের এখন বর্তমানে লাগবে না। ঠিক আছে, 2011 সালের সেন্সাসটা জানলে কিন্তু হবে। কত? অপশন ক 13.5%। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের অবস্থান কোনটি? বলো। পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান, যেটা দ্রাঘিমাংশ অনুযায়ী, কত? 85°50' পূর্ব থেকে 89°50' পূর্ব পর্যন্ত, পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত। ঠিক আছে, ওকে, যে 85°50' পূর্ব দ্রাঘিমাংশ থেকে 89°50' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যবর্তী। চলো দেখে নিই পরের প্রশ্ন। এলাকা ভেদে পশ্চিমবঙ্গ প্রায় একই রকম, কার মতন? বলো। বলো, সঠিক উত্তর কি হবে? অপশন ক হাঙ্গেরি, হাঙ্গেরি মতন। হাঙ্গেরির মোট আয়তন কত? 93,030 বর্গ কিমি, যা পশ্চিমবঙ্গের আয়তন প্রায়, আয়তন কত? 88,752 বর্গ কিমি। সবচেয়ে কাছাকাছি, মোটামুটি কাছাকাছি, দেখতে পুরো হাঙ্গেরি মতন। চলো, দেখতে নয় মানে আয়তনে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিন্দু হলো কোনটি? বলো। একবারে সহজ প্রশ্ন এটি, অর্থাৎ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সান্দাকফু, যার উচ্চতা কত? 3636 মিটার। চলো দেখে নিই পরের প্রশ্ন। প্রথম পশ্চিমবঙ্গ মানব উন্নয়ন প্রতিবেদন কবে প্রকাশিত হয়? পশ্চিমবঙ্গে মানব উন্নয়ন প্রতিবেদন কবে প্রকাশিত হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? 2004 সালে। 2004 সালে পশ্চিমবঙ্গে প্রথম রাজ্য, যেটা মানব উন্নয়ন, রাজ্য মানব উন্নয়ন প্রতিবেদন তারা প্রকাশ করেছিল। চলো, 2001 সালের আদমশুমারি রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার ছিল কত? সঠিক উত্তর কি হবে? 2001 সালে 68.6%। এগুলো না জানলেও চলবে, বুঝতে পেরেছো? কারণ 2011টা আমাদের জানতে হবে। এই 2011 সালে আদমশুমারি অনুযায়ী এটি বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 77.08%, প্রায় 77%। ঠিক আছে, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। পরীক্ষা আসলে কি 2011 সালে সেন্সাস আসবে, বুঝতে পেরেছো? 2001 সাল আসবে না। আমি 2001 সালগুলোকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি, ভূগোলেও তাই দিয়ে, হয়তো অনেক প্রশ্ন হয়তো কম হবে তাই মনে হতে পারে। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শহর বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শহর বলা হয়? বলো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা পরীক্ষা বারবার আসে, এটা বিভিন্ন পরীক্ষায়। সঠিক উত্তর কি হবে? শিলিগুড়িকে। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত এই শহরটিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, কারণ কি? এটি কৌশলগতভাবে চিকেন নেক, এটা পরীক্ষা আসে যে চিকেন নেকের মতো কাকে দেখতে, শিলিগুড়ি করিডোরে অবস্থিত, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে যেমন আসাম, অরুণাচল প্রদেশ ইত্যাদিকে যুক্ত করেছে। তাই একে বলা হয় কি? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। চলো দেখে নিই পরের প্রশ্ন। নিম্নমুখী শিল্পগুলি গড়ে উঠেছে কোন স্থানে? বলো। সঠিক উত্তর কি হবে? হলদিয়া। হলদিয়া হলো কি পশ্চিমবঙ্গের প্রধান পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। এখানকার হলদিয়া পেট্রোকেমিক্যাল এবং অন্যান্য বড় কারখানা থেকে প্রাপ্ত উপজাত দ্রব্যের উপর ভিত্তি করে প্লাস্টিক, পলিমার এবং রাসায়নিকের মতো অসংখ্য নিম্নমুখী বা অনুসারী শিল্প কিন্তু গড়ে উঠেছে। পরীক্ষা আসে কিন্তু, নিম্নমুখী আসে না, অনুসারী শিল্প। বুঝতে পেরেছো? চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলটি কোথায় কাজ শুরু করেছে? বলো। সঠিক উত্তর কি হবে? ফলতা। ফলতা হলো পশ্চিমবঙ্গের সেই স্থান যেখানে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা এক্সপোর্ট প্রসেসিং জোন প্রথম কাজ শুরু করেছিল। স্থাপিত কত সালে হয়েছিল? ভারত সরকার
1984 সালে ফলতা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলটি প্রতিষ্ঠা করে। বর্তমানের অবস্থাটা কেমন? 2006 সালে 10ই ফেব্রুয়ারি থেকে এটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল অর্থাৎ সেজ হিসেবে কিন্তু কাজ করছে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু। চলো দেখে নিই পরের প্রশ্ন। বালুরঘাট হলো কোন জেলার সদর দপ্তর? বলো, যে বালুরঘাট হলো কোন জেলার সদর দপ্তর? বলো। সঠিক উত্তর কি হবে? দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর জেলার সদর দপ্তর কি? বালুরঘাট। এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক প্রধান কার্যালয় এবং পৌরসভা শহর। এই শহরটি আত্রাই নদীর তীরে কিন্তু অবস্থিত। কোন নদীর তীরে? আত্রাই। সিংকনা চাষ প্রধানত কোন অঞ্চলে করা হয়? বলো, যে সিংকনা চাষ প্রধানত কোন অঞ্চলে করা হয়? সঠিক উত্তর কি হবে? এই মংপু এবং মুনসং। সিংকনা চাষ প্রধানত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মংপুং এবং মুনসং অঞ্চলে কিন্তু করা হয়। 1862 সালে ব্রিটিশ আমলে এই অঞ্চলগুলিতে কুইনাইন তৈরির উদ্দেশ্যে সিংকনা চাষ কিন্তু শুরু হয়েছিল, যা আজও এই চাষের প্রধান কেন্দ্র। চলো দেখে নিই পরের প্রশ্ন। 2001 সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব কত ছিল? ঠিক আছে, এখন 2001 সালে আসবে না আর। সঠিক উত্তর কি হবে? 1 সালে কত ছিল? 904 জন প্রতি বর্গ কিমিতে। বুঝতে পেরেছো? আর 2011 সালে কি হয়েছে? আদমশুমারি অনুযায়ী ঘনত্ব বেড়ে হয়ে গেছে কত? 1029 বা 1028 জন। এটা পরীক্ষা আসতে পারে, এটা গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই পরের প্রশ্ন। নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা নদীর নামকরণ করা হয়েছে কি নামে? বলো, বলো। নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা নদীর নিম্ন প্রবাহ কি নামে? হুগলি নামে। বুঝতে পেরেছো? হুগলি নামে কিন্তু পরিচিত। ফারাক্কা ব্যারেজের পর গঙ্গার যে শাখা নদীটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে তা মূলত হুগলি নদী হিসেবে কিন্তু পরিচিত। এটি জোয়ার ভাটা দ্বারা কিন্তু প্রবাহিত। আর ভাগীরথী কি? ভাগীরথী কি? মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম হচ্ছে কি? ভাগীরথী। আর হুগলি কি? নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, যেটা আমরা পড়ছি। হুগলিটা কোনটা? নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত। আর ভাগীরথী কি? মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ পর্যন্ত বা হুগলি পর্যন্ত। চলো, ল্যাটেরাইট মাটি পাওয়া যায় কোথায়? ল্যাটেরাইট মাটি বা ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়? বলো, কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর কি হবে? উত্তর পশ্চিম ঘাটে। উত্তর পশ্চিম ঘাট, পশ্চিম ঘাট পর্বতমালার উচ্চভূমি অঞ্চলে, বিশেষ করে কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্রের উঁচু অংশে প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া যায়। এই মাটি উচ্চ তাপমাত্রা এবং ভারী বৃষ্টিপাতযুক্ত ক্রান্তীয় অঞ্চলে তীব্র লিচিং প্রক্রিয়া আয়রন এবং অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে সমৃদ্ধ হয়ে কিন্তু গঠিত। চলো দেখে নিই পরের প্রশ্ন। পুরুলিয়া জেলার আদ্রার কিসের জন্য পরিচিত? যে পুরুলিয়া জেলার আদ্রা কিসের জন্য পরিচিত? সঠিক উত্তর কি হবে? বলো। এটা রেলওয়ে জংশন রয়েছে বিখ্যাত। পুরুলিয়া জেলার আদ্রা মূলত একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন হিসেবে কিন্তু পরিচিত। এটি দক্ষিণ পূর্ব রেলওয়ে অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ের অধীনে একটি প্রধান রেলওয়ে ডিভিশনাল হেডকোয়ার্টার বা সদর দপ্তর। আদ্রা জংশন বা আদ্রা স্টেশনটির রাজ্যের বিভিন্ন বড় শহর এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর সাথে কিন্তু রেলপথে ভালোভাবে সংযুক্ত। বুঝতে পেরেছো? আগের প্রশ্নটা কি ছিল? আগের প্রশ্নটা ছিল যে ল্যাটেরাইট মাটি কোথায় পাওয়া যায়। তোমরা কমেন্টে জানাবে যে ল্যাটেরাইট মাটি পশ্চিমবঙ্গের কোন রাজ্যে কিন্তু কোন জেলাতে, সরি কোন জেলা, কোন জেলাতে, পশ্চিমবঙ্গের কোন জেলাতে কিন্তু ল্যাটেরাইট মাটি পাওয়া যায়, লাল মাটি। চলো পরের প্রশ্ন। বরাকার হলো কোন নদীর প্রধান উপনদী? বলো। কোন নদী? সঠিক উত্তর হবে কি? গ দামোদর নদী। বরাকর নদী হলো কি? পূর্ব ভারতের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন এবং ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত দামোদর নদীর প্রধান এবং বৃহত্তম উপনদী। এটি পশ্চিমবঙ্গের আসানসোলের কাছে ডিসেরগড়ের কাছাকাছি দামোদর সাথে কিন্তু মিলিত হয়েছে। চলো দেখে নিই পরের প্রশ্ন। প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে নিম্নলিখিত 3টি শব্দ সম্পর্কে সবচেয়ে উপযুক্ত বর্ণনাটি বেছে নিন। শান্তিনিকেতন, যাদবপুর,
কল্যাণীর সঙ্গে কি পরিচিত বলো? কল্যাণীর সঙ্গে কি পরিচিত বলো? এগুলি হচ্ছে কি পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় শহর। বুঝতে পেরেছো? এগুলো কি পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় শহর। চলো দেখে নি পরের প্রশ্ন। ভারতের কোন শহরে প্রথম ভূগর্ভস্থ ট্রেন চলাচল কিন্তু শুরু হয়? বলো। সঠিক উত্তর কোথায় হবে? কলকাতায়। একবারে সহজ প্রশ্ন ছিল এটা। ভারতের প্রথম ভূগর্ভস্থ ট্রেন বা মেট্রো রেল পরিষেবা কলকাতায় চালু হয়েছিল 1984 সালের 24 অক্টোবর। কলকাতার এসপ্ল্যানেড থেকে ভবানীপুর অর্থাৎ নেতাজি ভবনের মধ্যে প্রথম মেট্রো চলাচল কিন্তু শুরু হয়েছিল। কলকাতা মেট্রো ভারতের প্রাচীনতম এবং প্রথম পাতাল রেল ব্যবস্থা ভারতের। সল্টলেক একটি কেন্দ্রে পরিণত হয়েছে। কি কেন্দ্রে বলো? সঠিক উত্তর কি হবে? তথ্য প্রযুক্তি শিল্পতে। সল্টলেক বিশেষ করে সেক্টর 5 মূলত তথ্য প্রযুক্তি শিল্প অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি এবং আইটিসিএস ইএস এর একটি প্রধান কেন্দ্রে কিন্তু পরিণত হয়েছে। 1989 সালে ওয়েবেল ইলেকট্রনিক্স কমপ্লেক্স হিসেবে কাজ শুরু করলেও বর্তমানে এটি কলকাতার প্রধান আইটি হাব হিসেবে কিন্তু পরিচিত। চলো দেখে নি পরের প্রশ্ন। দামোদর উপত্যকা অঞ্চলের প্রাচীনতম কয়লা ক্ষেত্রটি হলো কোনটি বলো? সঠিক উত্তর কি হবে? রানীগঞ্জ। বুঝতে পেরেছো? দামোদর উপত্যকা অঞ্চলে প্রাচীনতম কয়লা ক্ষেত্রটি কি হলো? রানীগঞ্জ। এটি শুধু দামোদর উপত্যকারই নয়, ভারতের প্রথম কয়লা খনি হিসেবে কিন্তু পরিচিত। 1774 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সুয়েটিনিয়াস গ্র্যান্ড হিডলি ও জন সাবনার এই অঞ্চলে প্রথম কয়লা উত্তোলন শুরু করেন। চলো দেখে নি পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গ সরকার স্থানীয় সংস্থাগুলিতে গণতান্ত্রিক নির্বাচন চালু করে কত সালে বলো? সঠিক উত্তর কি হবে? 1978 সালে। 1978 সালে 4 জুন পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা বা স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলিতে সরাসরি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলির প্রত্যক্ষ অংশগ্রহণে পঞ্চায়েত নির্বাচন শুরু করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ছিল ভারতের প্রথম রাজ্য। চলো দেখে নি পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের জেলায় নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায় বলো? কোন জেলায়? 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের যে জেলায় নারী সাক্ষরতার হার সবচেয়ে কম সেটি হলো কি পুরুলিয়া। এখানে নারী সাক্ষরতার হার হচ্ছে 50.52%। চলো দেখে নি পরের প্রশ্ন। বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতির সংখ্যা কত বলো? এই প্রশ্ন অনুযায়ী কত হবে? 341। অপশন অনুযায়ী কিন্তু অপশন অনুযায়ী ওখানে কিন্তু 341 হলো। চলো দেখে নি পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের সাক্ষরতা হারের ক্ষেত্রে এই নিচের কোনটি সত্য বলো? পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার জাতীয় গড়ের চেয়ে কিন্তু বেশি। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার জাতীয় গড়ের চেয়ে কিন্তু বেশি। 2011 সালে আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত বলো? 76.26 বা 77% প্রায়। আর জাতীয় গড় কত? 74.04 অপেক্ষা কিন্তু বেশি। এটি একটি ইতিবাচক সূচক নির্দেশ করে ওকে যে রাজ্যের শিক্ষার হার সাধারণত কি ভারতের সাধারণ গড়ের তুলনায় কিন্তু অনেক ভালো স্থানে রয়েছে রাজ্যের শিক্ষার হার। ওকে যে রাজ্যের শিক্ষার হার কিন্তু ভারতের শিক্ষার হারের থেকে কিন্তু বেশি। চলো দেখে নিই পরের প্রশ্ন। বঙ্গীয় বদ্বীপের দক্ষিণ পূর্ব অংশে কোনটি বিরাজ করছে
সঠিক উত্তর কি হবে? অবনমন। বঙ্গীয় বদ্বীপে অর্থাৎ বেঙ্গল বেসিন দক্ষিণ পূর্ব অংশে মূলত অবনমন বিরাজ করছে। ভূতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে বেঙ্গল বেসিনের দক্ষিণ পূর্ব অংশটি ক্রমাগত অবনমনে বা বসে যাওয়ায় প্রবণতা কিন্তু প্রদর্শন করে, বিশেষ করে সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে রেশম শিল্প পাওয়া যায় কোথায়? বলো। সঠিক উত্তর কি হবে? মুর্শিদাবাদ জেলায়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল কারণ? বলো, কি কারণে ঘোষণা করা হয়েছিল? সঠিক উত্তর কি হবে? ম্যানগ্রোভ অরণ্য এবং জীববৈচিত্র্যের জন্য। সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল এর ম্যানগ্রোভ বন ও জীববৈচিত্র্যের জন্য। ঠিক আছে, এটি বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বন। চলো দেখে নিই পরের প্রশ্ন। বাংলাদেশের সাথে ভারতের পানি বা জল, পানি মানে জল, জল বন্টন নিয়ে বিরোধের উৎপত্তি হলো কোন দেশের জল বন্টনের কারণে? কোন দেশের নয়, মানে কোন কোন কারণে, কোন বিষয় নিয়ে, কোন বিষয় নিয়ে? ফারাক্কা বাঁধ নিয়ে। ঠিক আছে, যে বাংলাদেশের সাথে ভারতের জল বন্টন নিয়ে বিরোধের মূল উৎপত্তি হলো কি? ফারাক্কা বাঁধের কিন্তু কারণে। ঠিক আছে, ভারত গঙ্গা নদীর জল হুগলি নদীতে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গে এই বাঁধ কিন্তু নির্মাণ করে, যার ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশে জল প্রবাহ কিন্তু মারাত্মকভাবে কমে যায়। 1970-এর দশকের পর থেকে এই জল নিয়ে কিন্তু বিরোধ কিন্তু শুরু হয়েছিল। বুঝতে পেরেছো? চলো দেখে নিই পরের প্রশ্ন। পূর্ব কলকাতা জলাভূমি একটি অনন্য ব্যবস্থা, যেখানে কি আছে বলো? এই অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক হবে? সঠিক উত্তর কি হবে? যে কলকাতার পয় নিষ্কাশন বা পয় প্রণালী ব্যবস্থা এবং বর্জ্য জল মৎস্য উন্নয়নের জন্য কিন্তু ব্যবহৃত হয় এই পূর্ব কলকাতার জলাভূমি। এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক বর্জ্য জল ভিত্তিক মৎস্য চাষ ব্যবস্থা, যা শহরের যে পয় প্রণালী, যে নিষ্কাশন নিকাশি বর্জ্যকে পুষ্টি হিসেবে কিন্তু ব্যবহার করে মাছ উৎপাদন করা হয় এখানে। চলো দেখে নিই পরের প্রশ্ন। কলকাতা মেট্রোপলিটন এলাকায় হলো একটি কি? যে কলকাতা মেট্রোপলিটন এলাকায় হলো একটি কেমন অঞ্চল? বলো। সঠিক উত্তর কি হবে? এটি কার্যকরী অঞ্চল বা ফাংশনাল রিজিয়ন। কলকাতা মেট্রোপলিটন এলাকাকে কার্যকরী অঞ্চল বলা হয় কারণ কি? এটি একটি কেন্দ্রীয় শহর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলির মধ্যেকার সামাজিক ও অর্থনৈতিক মিথস্ক্রিয়া বা আদান প্রদানের উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছে। চলো দেখে নিই পরের প্রশ্ন। নিউ মেটাফোর হলো কি? নিউ মেটাফোর হলো কি? বলো। সঠিক উত্তর কি হবে? ম্যানগ্রোভের শ্বাস প্রশ্বাসের হচ্ছে মূল। পূর্ব কলকাতা জলাভূমিকে একটি বিশেষ হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। কি হিসেবে ঘোষণা করা হয়েছে? আসে কিন্তু পরীক্ষায়। বলো, কি হিসেবে? রামসার সাইট। তোমরা কমেন্টে জানাবে যে পশ্চিমবঙ্গে কয়টি রামসার সাইট রয়েছে। রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে পূর্ব কলকাতা জলাভূমিকে। কত সালে? 2002 সালে 19 আগস্ট এটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে কিন্তু রামসার সাইট কনভেনশন দ্বারা স্বীকৃতি পায়, যা কলকাতা বর্জ্য জল ব্যবস্থাপনা এবং বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত এটি গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মাটি পাওয়া যায় কোন জেলায়? যেটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম আমি। সঠিক উত্তর কি হবে? বাঁকুড়া জেলায়। বুঝতে পেরেছো? এই মাটি পশ্চিমবঙ্গের যে জেলাগুলিতে, পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূমের পশ্চিমাংশ, যাকে আমরা রাঢ় বলি, সেখানে কিন্তু এগুলো বেশি দেখতে পাওয়া যায়, যেখানে উচ্চ আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ কিন্তু এই মাটি। এই মাটিতে কি থাকে? আয়রন থাকে এবং অ্যালুমিনিয়াম থাকে। চলো দেখে নিই পরের প্রশ্ন। ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছে কি কারণে? বলো। একই প্রশ্ন, শুধু ঘুরিয়ে ফিরে আসে। কি কারণে? হুগলি নদীর জলপ্রবাহকে বৃদ্ধি করার জন্য। বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি? একবারে সহজ প্রশ্ন এটি। বলো। সঠিক উত্তর কি হবে? 23টি। চলো দেখে নিই পরের প্রশ্ন। বিশ্বের বৃহত্তম বদ্বীপ হলো কি? কি বদ্বীপ? গঙ্গা বদ্বীপ।
ঠিক আছে, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যা গঙ্গা বদ্বীপ বা সুন্দরবন বদ্বীপ নামে কিন্তু পরিচিত। এটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ। 51 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে বৃক্ষরোপণ কৃষি পাওয়া যায় কোন জেলাতে? বলো। পশ্চিমবঙ্গে বৃক্ষরোপণ কৃষি পাওয়া যায় কোন জেলাতে? সঠিক উত্তর কি হবে? দার্জিলিং জেলা। ঠিক আছে, দার্জিলিং তার জগৎ বিখ্যাত চা বাগানের জন্য কিন্তু পরিচিত। চা একটি গুরুত্বপূর্ণ বৃক্ষরোপণ বা বাগিচা ফসল, যা এই অঞ্চলের পাহাড়ি ঢালে বাণিজ্যিকভাবে কিন্তু চাষ করা হয়। চলো দেখে নিই পরের প্রশ্ন, গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয় কোন মাধ্যমে? কি বলছে? গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয় কোন মাধ্যমে? বলো। সঠিক উত্তর কি হবে? একটি বদ্বীপ। গঙ্গা নদী তার নিম্ন গতিতে পলি সঞ্চয়ের মাধ্যমে একটি বিশাল সমভূমি ও বদ্বীপ সৃষ্টি করেছে। এই বদ্বীপটি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বা সুন্দরবন বদ্বীপ নামে কিন্তু পরিচিত, যা বিশ্বের বৃহত্তম বদ্বীপ। নদীটি সমুদ্রের সাথে অর্থাৎ বঙ্গোপসাগরের সাথে মিলিত হওয়ার আগে অসংখ্য শাখা নদীতে কিন্তু বিভক্ত হয়ে এই বদ্বীপ অঞ্চল দিয়ে কিন্তু প্রবাহিত হয়। চলো দেখে নিই পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয় কবে? যে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে কবে ঘোষণা করা হয়? বলো। সঠিক উত্তর কি হবে? বলো। 1987 সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে 1987 সালে কিন্তু ঘোষণা করা হয়েছিল। এটি তার অনন্য ম্যানগ্রোভ অরণ্য এবং জীব বৈচিত্র্যের জন্য কিন্তু এই স্বীকৃতি সে পেয়েছিল। দেখো পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে সেচ পরিকল্পনা করা হয়েছিল কোথায়? বলো। সঠিক উত্তর কি হবে? যে পশ্চিমবঙ্গে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা সেচ এই পরিকল্পনা করা হয়েছিল, সেটি মূলত মেদিনীপুর জেলায় নন্দীগ্রামের আশেপাশে অবস্থিত। এই প্রকল্পটি 2007 সালের আশেপাশে কিন্তু প্রস্তাব করা হয়েছিল, যা পরবর্তীতে বড় ধরনের রাজনৈতিক আন্দোলনের কারণে কিন্তু স্থগিত করা হয়। চলো দেখে নিই পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কি জন্য সুপরিচিত? বলো। একবারে সহজ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? লোকোমোটিভ কাজের জন্য। ঠিক আছে, বা রেল ইঞ্জিন তৈরি কারখানার জন্য কিন্তু সুপরিচিত। 1950 সালে প্রতিষ্ঠিত এই কারখানাটি বৈদ্যুতিক লোকোমোটিভ উৎপাদনের জন্য কিন্তু বিশ্ববিখ্যাত। চলো দেখে নিই পরের প্রশ্ন, সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন কে? যে কে সুন্দরবনের সীমানা নির্দেশ করেন? বলো। সঠিক উত্তর কি হবে? ড্যাম্পিয়ার অ্যান্ড হজেস। 1830 খ্রিস্টাব্দে ড্যাম্পিয়ার অ্যান্ড হজেস নামক দুজন সার্ভে অফিসার দক্ষিণ পশ্চিমে কুলপির নিকট থেকে উত্তর পূর্বের বসিরহাট পর্যন্ত একটি কাল্পনিক রেখা কিন্তু তারা টানেন। এরই নাম ড্যাম্পিয়ার হজেস লাইন। দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ প্রান্ত সুন্দরবন জীব পরিমণ্ডলের উত্তর ভাগ এই লাইন দ্বারা কিন্তু চিহ্নিত। চলো দেখে নিই পরের প্রশ্ন, ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? বলো। একবারে সহজ প্রশ্ন এটি। সঠিক উত্তর কি হবে? অপশন সি, 5টি রাজ্যের। ভারতের 5টি রাজ্য পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে, যথা উত্তরে সিকিম, পূর্বে বা উত্তর পূর্বে কি রয়েছে অসম, এবং উত্তর পশ্চিমে কি রয়েছে বিহার ও ঝাড়খণ্ড, এবং দক্ষিণ পশ্চিমে কি রয়েছে উড়িষ্যা। এদের মধ্যে সিকিম হচ্ছে কি ক্ষুদ্রতম এবং অসম হচ্ছে বৃহত্তম। চলো দেখে নিই পরের প্রশ্ন, কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে? বলো। বলো সঠিক উত্তর কি হবে? বলো। সঠিক উত্তর কি হয়ে যাবে? 1992 সালে। 1992 সালের 1 এপ্রিল তৎকালীন পশ্চিম মেদিনীপুর জেলাকে ভাগ করে দুটি জেলার সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ ও পূর্ব ভাগকে নিয়ে কি হয়েছে নবগঠিত জেলা দক্ষিণ দিনাজপুর, এবং উত্তরের জেলাটি হলো কি উত্তর দিনাজপুর। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি কিন্তু ছিল না? বলো অপশন অনুযায়ী। সঠিক উত্তর কি হবে? যে স্বাধীনতা লাভের সময় কেবলমাত্র কোচবিহার জেলাটি কিন্তু ছিল না। 1950 সালে এই
রাজ্যের কিন্তু জন্ম হয়েছিল। ঠিক আছে, তাহলে কে ছিল না? কোচবিহার জেলা। নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? বলো। বলো, সঠিক উত্তর কি হবে? কলকাতা পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের কিন্তু অন্তর্ভুক্ত নয়। 2016 সালে 19শে মে থেকে পশ্চিমবঙ্গের নতুন প্রশাসনিক বিভাজনটি কার্যকারী হয়েছে, যাতে সমগ্র পশ্চিমবঙ্গকে কয়টি ভাগ করা হয়েছে? 5টি বিভাগে কিন্তু ভাগ করা হয়েছে, যথা প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ, মালদা বিভাগ এবং জলপাইগুড়ি বিভাগ। তাহলে কোনটি নয়? সেটা হলো কলকাতা। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা কিন্তু যায়নি? পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? বলো, কোন অপশনটা ঠিক হবে? সঠিক উত্তর কি হবে? বলো। যে পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। কি? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার উপর দিয়ে। তাহলে কোনটার উপর দিয়ে যায়নি? সেটা হচ্ছে মালদার উপর দিয়ে কিন্তু যায়নি। ঠিক আছে, এটা মনে রাখার সহজ উপায় কি? নব বা পু। ঠিক আছে, নতে কি? বলো, নদিয়া। বতে কি? 2 বর্ধমান, একটা পূর্ব বর্ধমান আর একটা পশ্চিম বর্ধমান। আর বাতে সেটা হলো কি? বাঁকুড়া। ঠিক আছে, আর পুতে কি? পুতে পুরুলিয়া। বুঝতে পেরেছো? নব বাপু। চলো দেখে নি পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি? বলো অপশন অনুযায়ী। সঠিক উত্তর কি হবে? যে পশ্চিমবঙ্গের সঙ্গে মোট 3টি দেশ, যথা পূর্বে বাংলাদেশ এবং উত্তর পশ্চিমে নেপাল এবং উত্তরে ভুটান, এই সীমানা কিন্তু রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা রয়েছে? আন্তর্জাতিক সীমানা 3টি দেশের। এটা কিন্তু পরীক্ষায় আসে। যার মধ্যে বাংলাদেশের সীমানা কিন্তু সর্বাধিক, কত? 2272 কিলোমিটার, অর্থাৎ অপশন সি। এবং নেপালের সীমানা হচ্ছে সর্বনিম্ন 90 কিমি। বুঝতে পেরেছো? চলো দেখে নি পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে, বলো কোন দিকে? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্বে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তরে ভুটান, উত্তর পশ্চিমে নেপাল এবং দক্ষিণ পূর্বে কি? বাংলাদেশ, তার সীমানা কি? সর্বাধিক। বুঝতে পেরেছো? চলো পরের প্রশ্ন। কলকাতা শহরের স্থানীয় স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠানটির নাম কি? কলকাতা শহরের স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানটির নাম কি? বলো। সঠিক উত্তর কি হবে? কেএমসি, কলকাতা নগর নিগম। কলকাতা শহরে সমস্ত রকম গঠনগত কার্য ও প্রশাসনিক কার্য নিয়ন্ত্রণ করার জন্য 1876 সালে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, যার আগে নাম কি ছিল? ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন, কিন্তু গঠিত হয়েছিল। কেএমসি মোট 144টি ওয়ার্ড নিয়ে কিন্তু বিভক্ত। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি আয়তনের নিম্নক্রম অনুসারে কিন্তু সাজানো রয়েছে? বলো, এদের মধ্যে কোন অপশনটা সঠিক হবে? যেটা আয়তনের নিম্নক্রমে কিন্তু সাজানো রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশন সি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান। 2011 সালের আদমশুমারি অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আয়তন কত? 9,960 বর্গ কিমি এবং পশ্চিম মেদিনীপুর জেলার আয়তন হচ্ছে 9,345 বর্গ কিমি এবং বর্ধমানের আয়তন কত? 7,024 বর্গ কিমি। তবে 2017 সালে পশ্চিম মেদিনীপুর ভেঙে কিন্তু ঝাড়গ্রাম হয়েছিল, যার আয়তন কত? 3,037। ঠিক আছে, কারণ এটা পুরনো প্রশ্ন। এবং বর্ধমান ভেঙে তৈরি করেছে পূর্ব বর্ধমান, যার আয়তন কত? 5,032 কিমি এবং পশ্চিম বর্ধমান হয়েছিল সেটা কি? 1,603 বর্গ কিমি গঠন করা হয়েছে। দেখো পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের উত্তর দিক থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত? বলো। বলো বলো। সঠিক উত্তর কি হবে? অপশন অনুযায়ী কিন্তু অপশন এ হবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তৃত প্রায় 623 কিমি, তাই অপশন অনুযায়ী কিন্তু 600 কিমি। অনেক সময় এরকম আনুমানিক অপশন থাকে কিন্তু। এবং পূর্ব পশ্চিমে প্রায় 320 কিমি। ঠিক আছে, চলো দেখে নি পরের প্রশ্ন।
জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? বলো, যে জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর কি হবে? অপশন এ, তিস্তা এবং করডা নদীর তীরে। পশ্চিমবঙ্গ রাজ্যের হিমালয় পাদদেশীয় তরাই ডুয়ার্স অঞ্চলে অবস্থিত জলপাইগুড়ি তিস্তা, যেটা পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী, এবং করলা নদীর তীরে কিন্তু অবস্থিত। এই তিস্তাকে কি বলা হয়? ত্রাসের নদী। এটা পরীক্ষা আবার আসে এটা। ঠিক আছে, এই নদীর ওপর কি রয়েছে? সেবক ব্রিজ বা করোনেশন ব্রিজ, ব্রিজটি কিন্তু রয়েছে। চলো দেখে নিই পরের প্রশ্ন। নিচের কোন স্থানে আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়? সহজ প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আছে। বলো, সঠিক উত্তর কি হবে? সান্দাকফু। সান্দাকফু কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান বা সর্বোচ্চ শৃঙ্গ। কি সান্দাকফু, যার উচ্চতা কত? 3636 মিটার বা 3636 মিটার। সেই কারণে সান্দাকফুর আকাশে কিন্তু ধ্রুবতারা বৃহত্তম কোণে কিন্তু দেখা যায়। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কোনটি? বলো, কোন অপশনটা সঠিক হবে? সঠিক উত্তর কি হবে? অপশন এ, অসম এবং বাংলাদেশ। যে পশ্চিমবঙ্গের সঙ্গে তিনটি প্রতিবেশী দেশ, যথা বাংলাদেশ পূর্ব দিকে, নেপাল উত্তর পশ্চিম দিকে এবং ভুটান উত্তর দিকে রয়েছে, এবং 5টি প্রতিবেশী রাজ্য রয়েছে। কি রয়েছে? প্রথমে উড়িষ্যা রয়েছে দক্ষিণ পশ্চিম দিকে, ঝাড়খণ্ড রয়েছে পশ্চিম দিকে, বিহার রয়েছে পশ্চিম দিকে, অসম রয়েছে পূর্ব দিকে এবং সিকিম রয়েছে উত্তর দিকে। ঠিক আছে, তাহলে 3টি হচ্ছে প্রতিবেশী দেশ এবং 5টি হচ্ছে কি প্রতিবেশী রাজ্য, পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা তারা ভাগ করে নিয়েছে। তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত তা হলো কি? বলো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষা বারবার আসে যে তিস্তা নদী পশ্চিম ভাগ এবং পূর্ব ভাগ কি কি নামে পরিচিত? সঠিক উত্তর কি হবে? বলো, অপশন এ, তরাই নামে পরিচিত। তিস্তা নদী এই অঞ্চলটিকে দুটো ভাগে ভাগ করেছে, একটা তিস্তার পশ্চিম পাড় তরাই এবং পূর্ব পাড় দুয়ার বা ডুয়ার্স নামে পরিচিত। মানে কি হলো? ধরো তিস্তা নদী এইভাবে এসেছে, ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে তার পূর্ব, আমরা ইংরেজিতে লিখি মানে ইস্ট, আর পশ্চিম কি লিখবো? ওয়েস্ট। ঠিক আছে, যে এটা পূর্ব আর এটা পশ্চিম। ঠিক আছে, এবারে কি বলছে? যে পশ্চিম পাড় কি নামে পরিচিত? তরাই। তরাইকে আমরা ইংরেজিতে বলি টি, আর ডুয়ার্সকে আমরা বলি ডি। দেখো ডি আর ই কিন্তু কাছাকাছি, তাহলে আমরা পূর্ব প্রান্তে কি বলবো? ডুয়ার্স রয়েছে। আর টি আর ডব্লিউ মোটামুটি কাছাকাছি, তাহলে ওয়েস্টে কি রয়েছে? তরাই। এভাবে কিন্তু মনে রাখতে হবে যে তিস্তা নদীর পূর্ব প্রান্তে কি নামে পরিচিত? ডুয়ার্স নামে, এবং পশ্চিম প্রান্ত তরাই নামে। এটা মনে রাখা সহজভাবে বলে দিলাম। তরাই শব্দের অর্থ কি? স্যাঁতসেঁতে নিম্নভূমি। দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা এবং জলপাইগুড়ি জেলার উত্তরাংশ কিন্তু এই অঞ্চলের অন্তর্গত। উত্তরে পার্বত্য অঞ্চলে উৎপন্ন নদী জলের সঙ্গে যেসব বালুকণা, কাঁকড়, নুড়ি প্রভৃতি নিচের দিকে নেমে আসে, সেগুলি সঞ্চিত হয়ে কিন্তু এই অঞ্চলটি গঠিত হয়েছে। চলো দেখে নিই পরের প্রশ্ন। গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতে এই স্থানে রয়েছে, কোন স্থানে? বলো, সঠিক উত্তর কি হবে? সুন্দরবন অঞ্চলে। যে গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ উত্তর চব্বিশ পরগনার দক্ষিণাংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ পূর্বাংশে অবস্থিত। আর এই দুই জেলার দক্ষিণাংশ এবং দক্ষিণ পূর্বাংশে কি রয়েছে? সুন্দরবনে অবস্থান। তাই স্বাভাবিকভাবে সক্রিয় বদ্বীপ কিন্তু সুন্দরবন অঞ্চলে কিন্তু অবস্থান করছে। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ দেখা যায় যে জেলায়, সেটি হলো কি? যে রাঢ় অঞ্চল কোন জেলায় দেখা যায় পশ্চিমবঙ্গের? বলো, সঠিক উত্তর কি হবে? পশ্চিম মেদিনীপুর জেলায়, অপশন সি। পশ্চিমের মালভূমি অঞ্চল ও ভাগীরথী নদীর মধ্যবর্তীতে যে সমভূমিটি বর্তমান, তা হলো কি? প্রধানত লাল মাটি দিয়ে গঠিত বলে এই অঞ্চলে রাঢ় অঞ্চল নামে কিন্তু পরিচিত। মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলার পূর্বাংশ ও কিন্তু রাঢ় অঞ্চলে কিন্তু অন্তর্গত। চলো দেখে নিই। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি কোনটি আরোহণ বা খনন করা কিন্তু হয় না?
বলো বলো। যে পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ বা খনন করা হয় না? সঠিক উত্তর কি হবে? অপশন এ প্রাকৃতিক গ্যাস। যে পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল থেকে প্রাকৃতিক গ্যাস কিন্তু আহরণ করা হয় না, কিন্তু সমীক্ষায় জানা গেছে যে কি সক্রিয় বদ্বীপ অঞ্চলে প্রাকৃতিক গ্যাস সঞ্চয়ের কথা কিন্তু বলা হয়েছে। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি সিঙ্গালীলা পর্বতশ্রেণী। সিঙ্গালীলার উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গগুলি কি হলো? সান্দাকফু, ফালুট, সবরগ্রাম এবং টাংলু। এর মধ্যে সান্দাকফুর উচ্চতা কত? 3636 মিটার, যেটা পশ্চিমবঙ্গের কি সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে। এবং দার্জিলিং এর ভারতের উচ্চতম রেল স্টেশন কি রয়েছে? ঘুম রয়েছে, যার উচ্চতা কত? 2247 মিটার। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। চলো দেখে নি পরের প্রশ্ন কি রয়েছে দেখো। পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে? বলো। যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি রয়েছে? সঠিক উত্তর কি হবে? অপশন সি পুরুলিয়া জেলায়। ছোটনাগপুর মালভূমি বিস্তৃত অংশ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সমগ্র অংশে কিন্তু লক্ষ্য করা যায়। পুরুলিয়া জেলার সর্বোচ্চ শৃঙ্গ কি রয়েছে? গোরগাপুর। ঠিক আছে। কোন পাহাড়ে? অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ এটা, যার উচ্চতা কত? 677 মিটার। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ তরাই ও ডুয়ার্স নামে। যে হিমালয় পর্বতের পাদদেশ প্রবাহিত তিস্তা নদী দ্বারা তরাই এবং ডুয়ার্স অঞ্চলটি দুই ভাগে বিভক্ত হয়েছে। ঠিক আছে। একটু আগে আমরা ডিটেলস আলোচনা করেছি যে পশ্চিম অংশ কি নামে পরিচিত? তরাই। তরাই কথা অর্থ কি? স্যাঁতসেঁতে ভূমি। এবং পূর্ব অংশটি কি নামে পরিচিত? ডুয়ার্স। ডুয়ার্স যার অর্থ কি? দুয়ার বা দরজা না দরজা। বুঝতে পেরেছো? চলো দেখে নিই পরের প্রশ্ন। নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করেছে। যে এদের মধ্যে কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে কিন্তু পৃথক করেছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি সংকোষ। সংকোষের পশ্চিম তীরকে পশ্চিমবঙ্গ এবং আসামের সীমারেখা কিন্তু ধরা হয়। এই নদী ভুটানের পানাখা বা পুনখা পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করে পানাকাছু নামে আলিপুরদুয়ারে কিন্তু প্রবেশ করে এবং তারপর থেকে সংকোষ নামে কিন্তু সে প্রবাহিত হয়েছে এবং কোচবিহার জেলার পূর্ব সীমান্ত ধরে নদীটি প্রবাহিত হয়েছে। বুঝতে পেরেছো? চলো দেখেন এই পরের প্রশ্ন। নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত কোন নদী বরাবর? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি কি কংসাবতী। বাঁকুড়া জেলার খাতড়াতে অবস্থিত মুকুটমণিপুর বাঁধটি কংসাবতী নদীর উপর কিন্তু নির্মিত হয়েছে। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম কিন্তু মৃত্তিকা নির্মিত বাঁধ। কংসাবতী প্রকল্পের অধীনে এই নদীর উপর আরেকটি বাঁধ রয়েছে, যেটা কি অ্যানিকান ড্যাম। চলো দেখে নিই পরের প্রশ্ন। পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে কি নামে? বলো। সঠিক উত্তর কি হবে? রামসার স্থান বা রামসার সাইট নামে। 2002 সালে পূর্ব কলকাতার জলাভূমিকে রামসার সাইটের কিন্তু মর্যাদা দেওয়া হয়েছে। সম্প্রতি 2 ফেব্রুয়ারি 2019 সাল তথা পশ্চিমবঙ্গে আরও একটি কিন্তু রামসার সাইটে কিন্তু উল্লেখ পাওয়া গেছে। কোথায়? সুন্দরবন। তাহলে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে দুটো রামসার সাইট, একটা হচ্ছে কি সুন্দরবন, আর একটা কি যেটা 2019 সালে করা হয়েছে, আর 2002 সালে যেটা করা হয়েছে কাকে? কলকাতা, পূর্ব কলকাতার কিন্তু জলাভূমিকে। ঠিক আছে। পরীক্ষা আসে কিন্তু যে পশ্চিমবঙ্গে কয়টি রামসার সাইট? দুটো। কিন্তু বর্তমানে ভারতের মোট রামসার সাইটের সংখ্যা কত? 96টি। ঠিক আছে। তার মধ্যে বৃহত্তম কোনটি? পশ্চিমবঙ্গের সুন্দরবন। চলো দেখে নিই পরের প্রশ্ন। মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী? বলো।
সঠিক উত্তর কি হবে? অপশন সি, ভাগীরথী নদী। মুর্শিদাবাদ থেকে হুগলি শহর পর্যন্ত গঙ্গা নদীর নাম কি? ভাগীরথী। ভাগীরথী নদী মুর্শিদাবাদের নূরপুরের কাছে গঙ্গা থেকে আলাদা হয়ে প্রথমে দক্ষিণ পূর্বে, পরে দক্ষিণ বাহিনী হয়ে কিন্তু মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করে দক্ষিণে প্রবাহিত হয়েছে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি কোথায় অবস্থিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, ফারাক্কায়। পশ্চিমবঙ্গের আর্সেনিক আক্রান্ত স্থানগুলি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে কি দেখা যায় যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর, কলকাতা এবং পশ্চিম বর্ধমানে আসানসোল, এগুলো কিন্তু আর্সেনিক আক্রান্ত কিন্তু নয়। তবে মুর্শিদাবাদ জেলাটি বিস্তীর্ণ অঞ্চল কিন্তু আর্সেনিক আক্রান্ত। সুতরাং মুর্শিদাবাদের ফারাক্কাতে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগর দপ্তর আর্সেনিক আক্রান্ত মানুষদের জন্য কিন্তু আর্সেনিক শোধন প্লান্ট কিন্তু তারা স্থাপন করেছে। চলো দেখে নি পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদীর নাম কি? বলো। সঠিক উত্তর কি হবে? দামোদর। ঠিক আছে। এটা পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য কত? 541 কিমি। চলো দেখে নি পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদীটি হলো কি? উত্তর প্রবাহী নদী কোনগুলো? সঠিক উত্তর হবে কি? তিস্তা, জলঢাকা, রায়ডাক। অপশন এ, যে পশ্চিমবঙ্গের উত্তর দিকে অংশে অবস্থিত কি তিস্তা, মহানন্দা, তোরসা, জলঢাকা, বালাসন, এই প্রভৃতি নদীগুলো কিন্তু প্রবাহিত হয়েছে, যার মধ্যে কি তিস্তা নদীকে কি বলা হয়? ত্রাসের নদী। এবং এই নদীর উপরে কিন্তু সেবক বা করোনেশন ব্রিজ কিন্তু স্থাপিত হয়েছে। এগুলো পরীক্ষা আসে। উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, রায়ডাক। যে রায়ডাক নদীটি কি হলো? উত্তরবঙ্গের পূর্বতম নদী, যেটি তিব্বতের চোলমহরি পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। এবং তোরসা, মেচি প্রভৃতি নদীগুলোও কিন্তু উত্তরবঙ্গের নদী। 2019 সালে পশ্চিমবঙ্গের যে তীব্র ঘূর্ণবাদ হয়েছে তার নাম কি? বলো। এটা পুরনো প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপশন এ, ফণী। যে 2019-এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণবাদ হয়েছে তার নাম কি হচ্ছে? ফণী। ঘূর্ণবাদটি পশ্চিমবঙ্গ ছাড়া উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বাংলাদেশে কিন্তু প্রভাব বিস্তার করেছিল। ওকে, চলো দেখে নি পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হওয়ার কিন্তু কারণ কি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, খুব সীমিত হচ্ছে কি বৃষ্টিপাতের জন্য। যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে যে জেলাগুলি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন পশ্চিমবঙ্গের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের দিকে অর্থাৎ মালভূমি অঞ্চলের দিকে প্রবেশ করে, তখন কিন্তু বায়ুতে জলীয় বাষ্প কিন্তু কম থাকে। এই থাকার কারণে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কি হ্রাস পায়। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। যে পশ্চিমবঙ্গের জলবায়ু প্রধানত কি ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। পশ্চিমবঙ্গে বর্ষার মূল কারণ কি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, ভারতীয় মৌসুমী বায়ু বঙ্গোপসাগরীয় শাখা। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হওয়ার জন্য জুন মাসে এই রাজ্যের উপর সূর্য লম্বভাবে কিন্তু কিরণ দেয়, ফলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। ভারত মহাসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের শাখা হিসেবে কিন্তু এই রাজ্যে প্রবেশ করে এবং প্রবল বৃষ্টিপাত ঘটায়। বুঝতে পারলে? এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি থাকে? বলো। সঠিক উত্তর কি হবে? পশ্চিমবঙ্গে। মার্চ মাস থেকে পশ্চিমবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে এবং এপ্রিল মাসে অর্থাৎ চৈত্র বৈশাখে প্রচণ্ড গরমের জন্য উত্তর পশ্চিম দিক থেকে অপহরণের পর প্রবল ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হয়ে থাকে। একে কালবৈশাখী বা নর ওয়েস্টার কিন্তু বলা হয়। চলো দেখে নিই পরের প্রশ্ন। আয়লা। আয়লা নামে ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে কোন সময় হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং একটা পুরনো প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপশন এ, 2009 সালে মে মাসে। ঘূর্ণিঝড় আয়লা 2009 সালে 25শে মে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত এনেছিল। এর নামকরণ কে করেছিল? মালদ্বীপ।
তাহলে ঘূর্ণিঝড় রিলেটেড কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলো তোমরা দেখে রাখবে, এবং কে নামকরণ করে এবং তার অর্থ। সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত হয়েছে। কি বৈচিত্র্যের জন্য বলো? সঠিক উত্তর কি হবে? অপশন সি, ম্যানগ্রোভ বনভূমির জন্য। 1987 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু অভিহিত করা হয়েছিল, কারণ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবনের মতো ভারত সহ সমগ্র পৃথিবীতে কোথাও কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের প্রজাতির এত বৈচিত্র্য কিন্তু দেখা যায় না বলে একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপে কিন্তু সুন্দরবন সৃষ্টি হয়েছে। সুন্দরবনে অসংখ্য নদী ও খাড়ি প্রবাহিত হয়েছে। নদী ও খাড়ির জল লবণাক্ত হয়। এখানে ম্যানগ্রোভ বনভূমি এই পরিবেশে অভিযোজন করেছে। এই পরিবেশে অসংখ্য উদ্ভিদ, প্রাণী সহ রয়্যাল বেঙ্গল টাইগার এবং কুমির কিন্তু এখানে বসবাস করে। চলো দেখে নিই পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন জোড়াটি কিন্তু সঠিক নয় বলো? সঠিক উত্তর কি হবে? ভিতরকণিকা, অলিভ রিডলে কচ্ছপ, এটা কিন্তু সঠিক। কাজিরাঙা, একশৃঙ্গ গন্ডার, এটাও ঠিক রয়েছে। দলমা পাহাড়, বন্য হাতি, এটাও ঠিক রয়েছে। এইটা সঠিক নয়। দচিগ্রাম এশীয় সিংহ নয়। দচিগ্রাম কি জন্য বিখ্যাত বলো? এটা হাংলু বা কাশ্মীরি ট্যাগের জন্য বিখ্যাত। ঠিক আছে, এটা হবে না। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবাংলায় দার্জিলিং জেলার টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায় বলো? সঠিক উত্তর কি হবে? 1500 মিটার উচ্চতায়। দার্জিলিং জেলার টেম্পারেট জঙ্গল বলতে পার্বত্য এবং নাতিশীতোষ্ণ অরণ্যকে কিন্তু বোঝায়। এই অরণ্যের বৃক্ষগুলি 1500 মিটার উচ্চতাতেই কিন্তু অবস্থান করে। ঠিক আছে, আর পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি কি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যে কিন্তু অবস্থান লক্ষ্য করা যায়। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় কোন জেলায় বলো? সঠিক উত্তর কি হবে? বাঁকুড়া জেলায়। যে মূলত বাঁকুড়া জেলায় শুষ্ক ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য বা শাল গাছের কিন্তু জঙ্গল বেশি দেখতে পাওয়া যায়। চলো দেখে নিই পরের প্রশ্ন। যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয় কোন গ্রামে বলো? সঠিক উত্তর কি হবে? মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে। 1970-72 সালে পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অঞ্চলে অরণ্যকে দ্রুত ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য গ্রামের লোকদের সঙ্গে কি হয়, মিতালি করে বন বিভাগ তৈরি হয়। বন সংরক্ষণের দায়িত্ব বন সংলগ্ন গ্রামবাসীদের হাতে কিন্তু অর্পণ করা হয়। এটি কি পশ্চিমবঙ্গের প্রথম সার্থক যৌথ বন সংরক্ষণ প্রকল্প। ঠিক আছে, এই সাফল্যের জন্য কি বন বিভাগ প্রথমে ইন্দিরা প্রিয়দর্শনী পুরস্কার এবং পরে পৃথিবী বিখ্যাত গেটি পুরস্কার কিন্তু পেয়েছিল। চলো দেখে নিই পরের প্রশ্ন। সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে কোন বৈশিষ্ট্যের জন্য? এটা রিপিটেড প্রশ্ন হয়েছে। কোন বৈশিষ্ট্য? অপশন সি, ম্যানগ্রোভ গাছের জন্য। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায় কত মিটার উচ্চতায় বলো? সঠিক উত্তর কি হবে? অপশন এ, 1000 মিটারের নিচে। ঠিক আছে, 1000 মিটারের নিচে প্রধানত নাতিশীতোষ্ণ ভূভাগে ভাবর বা তরাই ডুয়ার সমভূমিত অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত বেশি হয়। মাটির স্যাঁতসেঁতে থাকার কারণে কিন্তু সব পাতা কিন্তু একসঙ্গে ঝরে যায়, তাই এটা কি হয়, চিরসবুজ প্রকৃতির হয়। ঝরে যায় না, ঝরে যায় না, ঝরে যায় না, ঝরে যায় না, তাই এটা চিরসবুজ প্রকৃতির হয়। ঠিক আছে, দেখো সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করে মূলত কিভাবে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন সি, মাছ ধরে। এ স্টেট অফ আর্ট রিপোর্ট অন বায়োডাইভার্সিটি ইন ইন্ডিয়ান সুন্দরবন 2017 সাল অনুযায়ী সুন্দরবনের মানুষের জীবিকা মূলত মাছ ধরে। ভারতীয় সুন্দরবনে প্রায় 364 ধরনের কিন্তু মাছ পাওয়া যায়। পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন সি, ল্যাটেরাইট মাটি। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের কাছে দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গলে গনগনি অবস্থিত। শিলাবতী নদীর ক্ষয়ের ফলে 70 ফুট গভীর ক্যানিয়ন কিন্তু সৃষ্টি হয়েছে।
পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতুর অবস্থান এবং উপপৃষ্ঠিত জলের যে চলাচলের কারণে কিন্তু এই অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু সৃষ্টি হয়েছে। শিলাবতী নদীর ডান তীরে বরাবর খাড়াই ভূগিতে অত্যাধিক ক্ষয়ের দ্বারা কিন্তু রিল এবং গ্যালি বা গুলি কিন্তু সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু 156 সেন্টিমিটার। তাহলে গণগণিতে কোন মাটি দেখা যায়? ল্যাটেরাইট মাটি। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা হলো কেমন প্রকৃতির? বলো। একবারে সহজ প্রশ্ন এটি। সঠিক উত্তর কি হবে? অপশন বি। এখানে জোয়ার ভাটার কারণে কিন্তু লবণাক্ত মৃত্তিকা এখানে দেখতে পাওয়া যায়। আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা নির্বাচন করুন। কি উৎপাদনকারী? চাল। বলো, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। সঠিক উত্তর কি হবে? এখানে যে যে কম্বিনেশনটা রয়েছে সেগুলো কিন্তু কোনোটাই সঠিকভাবে কিন্তু নেই। ঠিক আছে, একটু ডিটেলসে আমরা জেনে নিই যে কি ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2016 এর দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের চাল উৎপাদনকারী উল্লেখযোগ্য জেলাগুলি কি হলো? পশ্চিম মেদিনীপুর, যেখানে প্রায় 12.61%, বর্ধমান যেখানে 11.90%, এবং বীরভূম যেখানে 7.92%, এবং এইভাবে কিন্তু এই পশ্চিমবঙ্গের কিন্তু চাল উৎপাদনের রাজ্যগুলো কিন্তু অবস্থান করছে। প্রথমে মেদিনীপুর, তারপর বর্ধমান, তারপর বীরভূম। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যেমন যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনোটাই সঠিকভাবে কিন্তু গ্রাহ্য হচ্ছে না। ওকে, তার সঙ্গে কিন্তু নথির সঙ্গে মিল নেই। চলো দেখে নিই পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি কিন্তু দেখা যায় না? বলছি নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, পশ্চিমবঙ্গ। যে পশ্চিমবঙ্গ রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না। অসমে স্থানান্তর কৃষি কিন্তু কি নামে পরিচিত? ঝুম নামে পরিচিত। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় এই স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? পডু নামে কিন্তু পরিচিত। বুঝতে পেরেছো? চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, কোচবিহার জেলায়। যে পশ্চিমবঙ্গের মধ্যে কোচবিহার জেলাতেই সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়। চলো দেখে নিই পরের প্রশ্ন। পাট চাষের প্রধান ক্ষেত্র হলো কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে প্রধানত নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে কিন্তু পাট চাষ হয়ে থাকে। বুঝতে পেরেছো? এছাড়াও উত্তর দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদায় কিছু পরিমাণ পাট চাষ হয়ে থাকে। কিন্তু প্রসঙ্গত উল্লেখযোগ্য কি, যেটা কি পাট গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এটি। চলো, ভারতে ধান উৎপাদনের ড্যাশ হয় পশ্চিমবঙ্গে। যে ভারতে ধান উৎপাদনের কত শতাংশ পশ্চিমবঙ্গে উৎপাদিত হয়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, 15%। যে ভারতের মোট ধান উৎপাদনের প্রায় 15% ধান কিন্তু পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলাকে কিন্তু কি বলা হয়? ধানের গোলা বলা হয়। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গে বোরো ধানের চাষ এর প্রাধান্য কোথায় দেখা যায়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, রাঢ় অঞ্চলে। যে পশ্চিমবঙ্গে রাঢ় অঞ্চলে সিউড়ি মহকুমার পশ্চিমার্ধ বাদে বীরভূম জেলা, আসানসোল মহকুমা বাদে বর্ধমান জেলা, বাঁকুড়া জেলার পূর্বাংশ, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার পূর্বাংশ নিয়ে কিন্তু গঠিত এই রাঢ় অঞ্চল, যেখানে কি সব থেকে বেশি কি হয়? বোরো ধানের চাষ কিন্তু হয়ে থাকে। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল কোনটি? বলো। একবারে সহজ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? দার্জিলিং, অপশন সি। যে পশ্চিমবঙ্গের চা চাষের আদর্শ পরিবেশগুলি হলো কি? ঢালু ভূমিভাগ, 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত, এবং 17 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 27 ডিগ্রি উষ্ণতা, মৃদু কুয়াশাচ্ছন্ন যুক্ত আর্দ্র পরিবেশ, অম্লধর্মী লোহা ও ম্যাঙ্গানিজ মিশ্রিত উর্বর দোআঁশ মৃত্তিকা প্রভৃতি। দার্জিলিং, তরাই ও ডুয়ার্স অঞ্চলে কিন্তু এই পরিবেশ কিন্তু দেখা যায়। বুঝতে পেরেছো? চলো দেখে নিই পরের প্রশ্ন।
ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান? বলো। সঠিক উত্তর কি হবে? পশ্চিমবঙ্গে, অপশন ডি। যে পশ্চিমবঙ্গের মধ্যে দুটি স্থানে কিন্তু ব্যাঘ্র প্রকল্প কিন্তু গড়ে উঠেছে। কি কি? একটি হলো কি বক্সা ব্যাঘ্র প্রকল্প এবং দ্বিতীয়টি কি হলো সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। এই দুটির মধ্যে কি সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু স্থান পেয়েছে। বুঝতে পেরেছো? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটি। চলো, ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কি উদ্দেশ্যে? এই প্রশ্নটা রিপিটেড হয়ে গেছে, কিছু প্রশ্ন রিপিটেড থাকবে, কিছু করার নেই। ঠিক আছে, আমি চেষ্টা করেছি রিপিট প্রশ্নগুলো বাদ দেওয়ার, কিন্তু দু একটা থাকবে। কি জন্য? সঠিক উত্তর কি হবে? যে হুগলি নদীর জল প্রবাহ কিন্তু বৃদ্ধি করার জন্য। ঠিক আছে, এই প্রশ্নটা ঘুরিয়েই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো কোনটি? বলো। অ্যান্সার করার চেষ্টা করো সবাই। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, পুরুলিয়া। যে পশ্চিমবঙ্গের সর্বাধিক অভ্র উৎপাদনকারী জেলা কি হলো? পুরুলিয়া। পুরুলিয়া জেলাটি ছোটনাগপুর মালভূমির অংশ হওয়ার যে এখানে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ কিন্তু সঞ্চয় হয়েছে। বুঝতে পেরেছো? সঞ্চয় রয়েছে এখানে। যে পুরুলিয়া জেলার যেমন কি খুশবনি, হলুদবনি, ঝালদাটু, আরসা, বাগমুন্ডি, বলরামপুর, কাশীপুর, বড়বাজার, রঘুনাথপুর এবং বরাভূম প্রভৃতি অঞ্চল থেকে কিন্তু অভ্র উৎপাদিত হয়। বুঝতে পেরেছো? চলো দেখে নি পরের প্রশ্ন। রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর যাবে কি দার্জিলিং জেলায়। ঠিক আছে, যে দার্জিলিং জেলার রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের পরিচালনাধীন একটি বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র। চলো দেখে নি পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গে সর্বাধিক উন্নত মানের কয়লা হলো কোনটি? বলো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে এই প্রশ্নটি। সঠিক উত্তর কি হবে? অপশন সি, বিটুমিনাস। বিটুমিনাস হলো কি পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা। এটি পৃথিবীর মধ্যেও কিন্তু সর্বাধিক ব্যবহৃত কয়লা। পশ্চিমবঙ্গের মধ্যে আসানসোল, দুর্গাপুর, অন্ডাল, জামুরিয়া, রানীগঞ্জ থেকে কিন্তু কয়লা উত্তোলিত কিন্তু হয়। রানীগঞ্জেই কিন্তু ভারতের প্রথম কয়লা খনি কিন্তু আবিষ্কৃত হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ, যে রানীগঞ্জেই কিন্তু ভারতের প্রথম কয়লা খনি কিন্তু আবিষ্কৃত হয়েছিল। চলো দেখে নিই পরের প্রশ্ন। কলকাতার কাছে ঘুষুড়িতে ভারতের প্রথম কার্পাস বজ্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? যে কলকাতার কাছে ঘুষুড়িতে ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প কোন বছর স্থাপিত হয়? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি অপশন এ, 1818 সালে। যে ভারতে প্রথম কার্পাস বয়ন শিল্পটি 1818 সালে কলকাতার কাছে হাওড়ার ঘুষুড়িতে অর্থাৎ লিলুয়া এবং সালকিয়ার মাঝে অবস্থিত এখানে কিন্তু স্থাপিত হয়েছিল। বুঝতে পেরেছো তোমরা? চলো দেখে নি পরের প্রশ্ন। ধনেখালি এটি কি জন্য বিখ্যাত? বলো। যে ধনেখালি এটি কি জন্য বিখ্যাত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, তাঁত শিল্পের জন্য বিখ্যাত। যে হুগলি জেলার ধনেখালি তাঁত বস্ত্রের জন্য কিন্তু বিশ্ববিখ্যাত। এখানে হ্যান্ডলুমের সাহায্যে প্রথাগত শাড়ি তৈরি করা হয়। এছাড়া নদিয়ার শান্তিপুর, নবদ্বীপ, রানাঘাট শাড়ি, চাদর, টাঙ্গাইল, বালুচরী এবং জামদানি শাড়ির জন্য কিন্তু বিখ্যাত। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয় কোথায় হয়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, লিলুয়া, কাঁচরাপাড়া ও দমদমে। রেলওয়ে ওয়াগন মূলত পণ্য সরবরাহের কাজে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন ধরনের পণ্য সরবরাহের জন্য বিভিন্ন প্রকার কিন্তু ওয়াগন ব্যবহৃত হয়। পশ্চিমবঙ্গে ভারতের 60% ওয়াগন তৈরি হয়। এই রাজ্যে সরকারি ও বেসরকারি বহু কোম্পানি রেলওয়ে ওয়াগন তৈরি করে। যেমন কি কলকাতার টেক্সম্যাকো, ব্রিজ অ্যান্ড রুফ, কাঁচরাপাড়া টিটাগড় ওয়াগন, জোসেফ অ্যান্ড কোম্পানি, হাওড়া দাসনগর এবং জমডুর, লিলুয়া লিলুয়া বেলিলিয়াস রোড এবং পশ্চিম বর্ধমানে কিন্তু কুলটি ইত্যাদি বিভিন্ন কিন্তু রেল ওয়াগন এখানে রয়েছে যেখানে তৈরি হয়। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে কি? একবারে সহজ প্রশ্ন, প্রশ্ন শুধু ঘুরিয়ে এসেছে। কি গড়ে উঠেছে? সঠিক উত্তর হবে কি অপশন সি, লোকোমোটিভ কারখানা। যে 1950 সালে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জনে ভারতের বৃহত্তম
সরকারি উদ্যোগে কিন্তু রেল ইঞ্জিন নির্মাণ কারখানা কিন্তু এখানে গড়ে উঠেছে। বুঝতে পেরেছো? চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রুড় বলা হয়? বলো 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 সঠিক উত্তর কি হবে? অপশন বি, দুর্গাপুর। একবারে সহজ প্রশ্ন এটি। যে জার্মানির বিখ্যাত রাইন নদীর ডান তীরে একটি উপনদী হলো কি রুড় নদী। এই রুড় উপত্যকা অঞ্চলে জার্মানির শ্রেষ্ঠ কয়লা বলয় কিন্তু অবস্থিত। এই কয়লা বলয়কে কেন্দ্র করে রুড় উপত্যকা অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, রাসায়নিক শিল্প প্রভৃতি কিন্তু বিকাশ ঘটেছে বলে এই অঞ্চলকে কি বলা হয়? রুড় শিল্পাঞ্চল নামে কিন্তু পৃথিবী বিখ্যাত। অপরদিকে পশ্চিমবঙ্গের দামোদর উপত্যকায় রানীগঞ্জ ও আসানসোল অঞ্চলে কিন্তু কয়লা বলয়কে কেন্দ্র করে দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্প, ভারী যন্ত্রপাতি নির্মাণ শিল্প, সিমেন্ট শিল্প, রাসায়নিক সার কারখানা প্রভৃতি গড়ে উঠেছে। সেই কারণে জার্মানির ন্যায় পশ্চিমবঙ্গ তথা ভারতের দুর্গাপুরকে কি বলা হয়? ভারতের রুড় বলা হয়। বুঝতে পেরেছো? চলো দেখে নিই পরের প্রশ্ন। হলদিয়া একটি কি? বলো সঠিক উত্তর কি হবে? অপশন এ, পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমায় হুগলি ও তার উপনদী হলদির সংযোগস্থলে, যে হলদি নদীর সংযোগস্থলে কি রয়েছে? হলদিয়া পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি কিন্তু গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গ সরকার, টাটা গ্রুপ এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সংগঠিতভাবে কিন্তু এই শিল্পটি গড়ে তোলে। 2001 সালে এই শিল্প কেন্দ্র থেকে কিন্তু উৎপাদন শুরু হয়। চলো দেখে নিই পরের প্রশ্ন। কলকাতায় মেট্রো রেল চালু হয় কত খ্রিস্টাব্দে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ, 1984 সালে। যে ভারতে প্রথম মেট্রো রেল কলকাতা মেট্রো, কলকাতা মেট্রো 1984 সালে বাণিজ্যিকভাবে চালু হয়েছিল। 2010 সালে 28শে ডিসেম্বর কলকাতা মেট্রো রেলের জন্য একটি নতুন রেলপথ অঞ্চল কিন্তু নির্মাণ করা হয়েছে। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? বলো সঠিক উত্তর কি হবে? অপশন এ, হাওড়া থেকে কিন্তু হুগলি। পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ 1854 সালে হাওড়া ও হুগলির মধ্যে কিন্তু চালু হয়েছিল। ভারতে প্রথম রেলপথ চালু হয়েছে কত সালে? 1853 সালে মুম্বাই এবং থানের মধ্যবর্তী অঞ্চলে, বা মুম্বাই থেকে থানে পর্যন্ত। চলো দেখে নিই পরের প্রশ্ন। জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে কত নম্বর জাতীয় সড়ক? বলো সঠিক উত্তর কি হবে? অপশন এ, জাতীয় সড়ক নম্বর কি? NH-35। পশ্চিমবঙ্গের বিশিষ্ট জাতীয় সড়ক NH-35 বারাসাত থেকে পেট্রোপল সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এই জাতীয় সড়কটি পূর্বে কি ছিল? NH-35 নামে পরিচিত, কিন্তু বর্তমানে এটি NH-112 নামে কিন্তু পরিচিত। চলো দেখে নিই পরের প্রশ্ন। দার্জিলিং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু মর্যাদা পেয়েছিল? বলো যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে কিন্তু বিবেচিত হয়েছিল? বলো সঠিক উত্তর কি হবে? 1999 সালে। 1999 সালে 2 ডিসেম্বর ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু মর্যাদা দেয়। এই রেলপথটি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং বাজার অবধি কিন্তু বিস্তৃত। চলো দেখে নিই পরের প্রশ্ন। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে কিন্তু অবস্থিত? এটাও সম্ভবত রিপিটেড হয়ে গেছে আরেকবার। চলো কোনো সমস্যা নেই, আরেকবার আলোচনা হয়ে যাবে। সঠিক উত্তর কি হবে? অপশন এ, তিস্তা এবং করলা নদী। যে জলপাইগুড়ি শহর তিস্তা ও করলা নদীর মিলনস্থলে কিন্তু অবস্থিত বা গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট, পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট এর অবস্থান হলো কোথায়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি? অপশন ডি, কলকাতা এবং হলদিয়া। ড্রাই পোর্ট বলতে বন্দরের মাধ্যমে মালপত্র সরবরাহের জন্য স্থলভাগের পরিকাঠামো উন্নয়ন যথা
বিভিন্ন পণ্যের গুদামজাতকরণের যে সুবিধা সহ বিভিন্ন স্থানে তা প্রেরণ, শুল্ক গ্রহণের ব্যবস্থা, সড়ক ও রেলপথে আমদানি রপ্তানির যে বন্দোবস্ত প্রভৃতিকে কিন্তু বোঝায়। ঠিক আছে? মানে পোর্ট মানে শুধু যে নদীপথে শুধু ব্যবসা বাণিজ্য হবে তা নয় কিন্তু। ঠিক আছে? স্থলপথে তার যে পরিকাঠামো উন্নয়ন, বুঝতে পারছো? সেটাকে কি বোঝায়? ড্রাই পোর্ট। কলকাতা এবং হলদিয়া হলো কি পশ্চিমবঙ্গের দুটি ড্রাই পোর্ট, যেটা কলকাতা বন্দরে ড্রাই পোর্ট। কলকাতা বন্দরে 5টি কিন্তু ড্রাই ডক আছে। চলো পরের প্রশ্ন। সেন্সাস 2021 সালে যে সেন্সাস হয়েছিল সেখানে পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত? এটাও সম্ভবত রিপিটেড প্রশ্ন, কিন্তু পরীক্ষায় কিন্তু সবসময় জন্য অ্যাকুরেট অ্যান্সারটা দেওয়া থাকে না। অনেক সময় এরকম আনুমানিক দেওয়া থাকে, কাছাকাছি, এরকম কাছাকাছি দেওয়া থাকে। তার মধ্যে কোনটা সঠিক হবে সেটা বিচার বিশ্লেষণ করতে হয়। বলো এখানে সঠিক কোনটা হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি 77%। কিন্তু অ্যাকুরেট কত? 2011 সালে আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার প্রাথমিক পরিসংখ্যান কি বলছে? যে 77.08%। এটা কিন্তু প্রভিশনাল ডেটা। আর ফাইনাল ডেটা কি বলছে? চূড়ান্ত পরিসংখ্যান কি বলছে? যে 76.26%, যে 76.26%। এটা কি বলছে? এটা হচ্ছে ফাইনাল ডেটা। কিন্তু আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে প্রশ্ন অনুযায়ী যে বিকল্পগুলো রয়েছে সেই অনুযায়ী সঠিক উত্তর কি হবে? 77%। ঠিক আছে? এটাও কিন্তু মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন। মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 যে সেন্সাস হয়েছিল সেখানে পশ্চিমবঙ্গের স্থান কত? সঠিক উত্তর কি হবে? অপশন বি 4র্থতম। যে 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সকল রাজ্যগুলির মধ্যে মোট জনসংখ্যার বিচারে রাজ্যগুলির পর্যায়ক্রমিক অবস্থান হলো কি? উত্তরপ্রদেশ প্রথম, এবং মহারাষ্ট্র দ্বিতীয়, বিহার তৃতীয়, এবং পশ্চিমবঙ্গ চতুর্থ, এবং অন্ধ্রপ্রদেশ পঞ্চম। ঠিক আছে? এটা জেনে রাখবে, সবাই খাতায় নোট করে নেবে। পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? এটা আবার রিপিটেড হয়েছে। এখানে একবারে অ্যাকুরেটটা দেওয়া রয়েছে, যেটা কি প্রভিশনাল ডেটা। কত? 77.08%। বুঝতে পেরেছ? আর মেন ডেটা কত? মেন মানে ফাইনাল ডেটা কত? 76.26%। এটা হচ্ছে ফাইনাল ডেটা, চূড়ান্ত। চলো টোটো। টোটো হলো এক প্রকার আদিম অধিবাসী যাদের পাওয়া যায় যে রাজ্যে, সেটি কোন রাজ্যে পাওয়া যায় বলো? সঠিক উত্তর কি হবে? পশ্চিমবঙ্গ রাজ্যে। যে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় টোটোপাড়া নামক একটি ছোট এলাকা, যেখানে টোটো নামক উপজাতি কিন্তু বসবাস লক্ষ্য করা যায়। 1950-এর দশকে এই উপজাতি লুপ্তপ্রায় হয়ে যাচ্ছিল, কিন্তু বর্তমানে এদের সংখ্যা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলায় মানব সম্পদ সূচকের সর্বাধিক স্তরে কিন্তু উন্নীত হয়েছে? যে পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে? বলো সঠিক উত্তর কি হবে? অপশন এ কলকাতা। কলকাতা পশ্চিমবঙ্গের মানব সম্পদ উন্নয়ন সূচকে, যেটা 2004 সালে প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু সে সর্বাধিক স্তরে কিন্তু উন্নীত হয়েছে। অর্থাৎ কি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর মান এখানে বলা হয়েছে, যে যেখানে কি পশ্চিমবঙ্গের কত 0.78, পশ্চিমবঙ্গের কলকাতা। আর মালদা কত 0.4444। চলো 2011 সেন্সাস অনুযায়ী বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হলো কোনটি? অপশন অনুযায়ী। ঠিক আছে, বলো সঠিক উত্তর কি হবে? অপশন বি পশ্চিমবঙ্গ। কেন হবে? কারণ 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কি? বিহার, যেখানে জনসংখ্যা কত পার বর্গ কিলোমিটারে? 1102 জন। আর পশ্চিমবঙ্গ কি দ্বিতীয়, যেখানে জনসংখ্যা কত 1029 জন। পশ্চিমবঙ্গ কেন উত্তর হলো? কারণ বিহার কিন্তু অপশানে কিন্তু নেই। ওকে, এটা অপশানে না থাকার জন্য কিন্তু কি উত্তর হলো? পশ্চিমবঙ্গ। এটাও কিন্তু মাথায় রাখবে। ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে? বলো সঠিক উত্তর কি হবে? অপশন বি 7.55%।
2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত? 9,13,47,736 জন। পশ্চিমবঙ্গের আয়তন কত? 88,752 বর্গ কিমি। সুতরাং ভারতের প্রায় 7.55% কিন্তু মানুষ পশ্চিমবঙ্গে কিন্তু বাস করে। চলো, ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে? এটা আবার রিপিট হয়ে গেছে, 7.55%। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের নারী শিক্ষার হার 2001-এর সেন্সাস অনুযায়ী কত? 2001-এ, এটা আর আসবে না, কারেন্ট ডেটা আসবে। কারেন্টটা আমরা জানবো, এই প্রশ্ন থেকে আমরা কারেন্ট ডেটাটা জানবো। কারেন্ট ডেটা মানে কি? 2011 সালের সেন্সাস অনুযায়ী। 2001-এ কত ছিল? 2001-এ ছিল কত? কি বলছে? 2001 সালে সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের মহিলা সাক্ষরতার হার ছিল 59.61%। কিন্তু 2011 সালে সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের মহিলাদের সাক্ষরতার হার কত? 70.54%। এইটা তোমার জানতে হবে, এইটা ইম্পর্টেন্ট। চলো, পশ্চিমবঙ্গের শিক্ষার হার 2001 সালে সেন্সাস অনুযায়ী কত? এটা আসবে না, ঠিক আছে। 2011 সালে সেন্সাস অনুযায়ী কত? সেটা ফাইনাল ডেটা কি বলছে? 76.26%। ওকে, কোথাও ফাইনাল ডেটা থাকতে পারে, কোথাও প্রভিশনাল ডেটা কিন্তু থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সময় প্রভিশনাল ডেটাই থাকে। এবারে দেখো পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে মানব উন্নয়ন সূচক সর্বাপেক্ষা কম বলেছে? বলো। একটুকে বেশি বলেছিল, যেটা কলকাতায় বেশি ছিল। সবচেয়ে কম কোথায়? একটু আলোচনা করলাম আমরা, কোথায় কম? সেটা হচ্ছে কি? মালদাতে কম। বুঝতে পেরেছো? কোথায় কম? মালদা। যে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে মালদার মানব উন্নয়ন সূচক সর্বাপেক্ষা কম। কত? 0.44। আর কলকাতায় কত? 0.78। কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসেবে কিন্তু বিবেচনা করা হয়েছে? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি? অপশন বি, কুরুক ভাষা। 2017 সালে 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার টাং ডে। এই সময় কুরুক ভাষাকে কি করা হয়েছে? সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। যে কুরুক ভাষাটি দ্রাবিড়িয়ান পরিবারের অন্তর্গত। বাঁকুড়া, বীরভূম, উত্তরবঙ্গের চা বাগানে বসবাসকারী ওরাং সম্প্রদায়ের মানুষেরা এই ভাষায় কথা বলে। তাই ভাষাটি দেবনগরীতে কিন্তু লেখা হয়। পরের প্রশ্ন। কলকাতা মেট্রোপলিটন অঞ্চলকে বলা হয় কি? বলো। বলো কি বলা হয়? সঠিক উত্তর কি হবে? অপশন সি, কার্যকরী অঞ্চল। কলকাতা মেট্রোপলিটন অঞ্চলকে কার্যকরী অঞ্চল বলা হয় কারণ হলো কি? কলকাতার পার্শ্ববর্তী অনেকটা এলাকা জুড়ে অধিক উন্নয়নের হার, পরিকাঠামো, অধিক নগরায়ন, পার্ক, খেলার ক্লাব, মল, উন্নত পরিবহন ব্যবস্থা কিন্তু গড়ে উঠেছে। এই সকল উপাদানগুলিকে কাজে লাগিয়ে অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যার সাহায্যে কলকাতা মেট্রোপলিটন অঞ্চলটি দিন দিন তার কার্যকারিতা এবং ক্রিয়াকলাপের উত্তরোত্তর বৃদ্ধি কিন্তু ঘটিয়ে চলেছে। চলো দেখে নিই পরের প্রশ্ন। কোথায় ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং ইতিহাসেরও একটি প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপশন এ, যে কলিকাতার ঘুষড়িতে। ভারতের প্রথম সুতকল স্থাপিত হয়েছিল 1818 সালে হাওড়া জেলার ঘুষড়ি। পরের প্রশ্ন। হলদিয়া শিল্পাঞ্চলের দুই প্রধান শিল্প কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, খনিজ তেল শোধনাগার এবং ব্যাটারি তৈরি। যে হলদিয়া শিল্পাঞ্চলে প্রধানত দুটি শিল্প ভিত্তি করে গড়ে উঠেছে, একটা পেট্রোরেশন এবং ব্যাটারি তৈরির শিল্প। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গে ভারতের প্রথম কাগজের কল স্থাপিত হয় কোথায়? বলো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ইতিহাসেরও প্রশ্ন, ভারতেরও প্রশ্ন, পশ্চিমবঙ্গের ভূগোলেরও প্রশ্ন। চলো দেখে নিই পরের প্রশ্ন, এর উত্তরটি কি হবে? উত্তর হবে কি? অপশন এ, শ্রীরামপুর। যে ভারতের প্রথম কাগজের কল স্থাপিত হয় 1832 সালে
হুগলি নদীর তীরে শ্রীরামপুরে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, 142 নম্বর প্রশ্ন। তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে? বলো। এই প্রশ্নটি আমরা আগের ক্লাসে ডিটেইলসে আলোচনা করেছি। কি বলে? সঠিক উত্তর কি হবে? অপশন এ তরাই। যে তিস্তা নদী উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করেছে। পশ্চিমের অংশ কি নাই বলছে? তরাই। এবং পূর্ব অংশ ডুয়ার্স। ওকে, ধরো ভেবে নাও যে এইটা হচ্ছে তিস্তা নদী, এইটা এর পূর্ব তীর অর্থাৎ বাম দিক, আর এটা হচ্ছে ডান দিক মানে পশ্চিম তীর। পূর্বকে ইংরেজিতে আমরা কি বলি? ইস্ট বলি। আর পশ্চিমকে আমরা ইংরেজিতে কি বলি? ওয়েস্ট বলি। এবার তরাইকে ইংরেজিতে কি বলি? টি বলি। আর ডুয়ার্সকে ডি বলি। ধরে নাও স্টার্টিং ডি দিয়ে শুরু। তাই এবারে ভাবো যে ইর কাছাকাছি টি না ডি? ই লেটারের কাছাকাছি শব্দ কোনটা হবে? ডি। তাই তিস্তা নদীর পূর্ব তীরে কি রয়েছে? ডুয়ার্স রয়েছে। আর ডব্লুর কাছে শব্দ কোনটা? শব্দ বলছে লেটার কোনটা? সেটা হচ্ছে টি। তাই ডব্লু মানে কি? পশ্চিম। পশ্চিম দিকে কি রয়েছে? সেটা রয়েছে কি? তরাই। যে ইস্টে রয়েছে ডুয়ার্স আর ওয়েস্টে কি রয়েছে? তরাই। এভাবে কিন্তু মনে রাখতে পারো তোমরা। তরাই শব্দের অর্থ কি? স্যাঁতসেঁতে নিম্নভূমি। আরাবল্লী পর্বতের পাদদেশে বালুকাময় অঞ্চল হলো কি? বাগার। এবং শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পাথর দ্বারা পরিপূর্ণ অনুর্বর যে ভূমি, তাকে আমরা কি বলি? ভাবর বলি। চলো দেখে নিই পরের প্রশ্ন। নিম্নলিখিত পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে 2011 সালের আদমশুমারি অনুসারে শিশুলিঙ্গ অনুপাত হচ্ছে সর্বোচ্চ? মানে শিশুলিঙ্গ অনুপাত 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেই অনুযায়ী কোন জেলায় কিন্তু সর্বোচ্চ? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি, হাওড়া। যে 2011 সালে আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিশুলিঙ্গ অনুপাত কোথায় রয়েছে? হাওড়াতে, 964 জন হাজারে। এছাড়াও দার্জিলিং কত রয়েছে? 943, কলকাতাতে 930, মালদায় 985। কিন্তু 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেই অনুযায়ী সর্বনিম্ন শিশুলিঙ্গ অনুপাত কোথায় রয়েছে? কলকাতায়। সর্বনিম্ন কোথায়? কলকাতায়। সবচেয়ে বেশি কোথায়? হাওড়া। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গে কয়টি জেলা আছে? একবারে সহজ প্রশ্ন এটি। বলো সবাই। সঠিক উত্তর কি হবে? অপশন সি, 23টি জেলা। যে পশ্চিমবঙ্গে বর্তমানে এখন 23টি জেলা রয়েছে। আরো কয়েকটি জেলা গঠনের কিন্তু কথা বলা হয়েছে। নবগঠিত জেলা কোনটি? আলিপুরদুয়ার, যেটা 2014 সালে 25শে জুন জলপাইগুড়ি জেলাকে ভেঙে কিন্তু গঠিত হয়েছে। চলো দেখে নিই পরের প্রশ্ন। নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? বলো। যে নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি? অপশন বি, গোরগাপুর। গোরগাবুরু শৃঙ্গটি যার উচ্চতা কত? 677 মিটার। দক্ষিণবঙ্গের তথা অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ হচ্ছে শৃঙ্গ। এটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পশ্চিম মালভূমি এবং উচ্চভূমিতে কিন্তু অবস্থিত। সান্দাকফু হলো কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এগুলো কিন্তু খাতা নোট করে নেবে। এবং যার উচ্চতা কত? 6636 মিটার। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পরেশনাথ। এটাও কিন্তু মনে রাখবে। যার উচ্চতা কত? 1350 মিটার। এবং বাঁকুড়া জেলার উচ্চতম শৃঙ্গের নাম কি? বিহারীনাথ, যার উচ্চতা 451 মিটার। চলো দেখে নিই পরের প্রশ্ন। নিম্নলিখিত কোনটি সঠিক রূপে কিন্তু প্রযোজ্য নয় বলেছে? বলো। এই অপশন অনুযায়ী সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, এটা। যে জাতীয় সড়ক নম্বর 34 মানে এনএইচ 34, যা কলকাতা থেকে কত দূর পর্যন্ত রয়েছে? ডালখোলা পর্যন্ত কিন্তু বিস্তৃত। তাই এটা সঠিক নয়, সেবক গ্যাংটক নয়। এই সড়কের বর্তমান নাম কিন্তু চেঞ্জ হয়েছে, NH12 হয়ে গেছে। এবং জাতীয় সড়ক যেটা নম্বর 2 যেটা রয়েছে, যেটা প্রথমে, সেটা কিন্তু পরিবর্তন হয়ে কি হয়েছে? NH19 হয়ে গেছে। এবং জাতীয় সড়ক নম্বর কি 41, যেটা পরিবর্তন হয়ে কত নম্বর হয়ে গেছে? এটা NH112 হয়ে গেছে। বুঝতে পেরেছো? পরিবর্তন তো হবেই সময়ের সাপেক্ষে। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। কাঁসাই এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? বলো। পরীক্ষা বারবার আসে এগুলো। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপশন বি, হলদি নদী। যে কাঁসাই বা কংসাবতী নদীটি ছোটনাগপুর মালভূমি থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। এবং কেলেঘাই নদীটি উৎপত্তি স্থল কোথায়? ঝাড়গ্রামের বামিনী গ্রাম। এই দুটি নদী পূর্ব মেদিনীপুরের তমলুকের ট্যাংরাখালিতে একসঙ্গে মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে? ট্যাংরাখালিতে।
তাহলে একটা জিনিস জানলাম কি, যে কাঁসাই এবং কেলেঘাই নদী মিলিত প্রবাহকে কি বলা হয়? হলদি নদী। খুব গুরুত্বপূর্ণ এটি। তাই এদের মিলিত প্রবাহকে কি বলা হয়? হলদি নদী বলা হয়। এবারে কি গুরুত্বপূর্ণ জানবো আমরা, যে দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহকে আমরা কি বলবো? রূপনারায়ণ নদী। ওকে। সুবর্ণরেখা নদীটি পালামৌ জেলার ঢৌরির কাছে উৎপন্ন হয়েছে। প্রধান উপনদী কি? শঙ্খ, রূপাই, খড়কাই ইত্যাদি। উপনদীগুলো কিন্তু জেনে রাখবে। দামোদর নদী উৎপত্তি কোথা থেকে হয়েছে? ছোটনাগপুর মালভূমির খামারপাত বা খামারপোত পাহাড় থেকে। খুব গুরুত্বপূর্ণ দামোদর নদী। এর প্রধান উপনদী কি? হলো কি? বরাকর, কোনার এবং বোকারো। বরাকরটা বারবার আসে, যে বরাকর কার উপনদী বলো। চলো দেখে নিই পরের প্রশ্ন। ফারাক্কা ব্যারেজ নির্মাণের যে প্রধান উদ্দেশ্য কি ছিল? এই প্রশ্নটা তোমরা বহুবার পেয়েছো প্রথম ক্লাস থেকে। শুধু ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নটা আছে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলেছে অপশনগুলোকে। সঠিক উত্তর কি হবে? অপশন এ, গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা কিন্তু বৃদ্ধি করার জন্য এই ফারাক্কা ব্যারেজ কি নির্মাণ করা হয়েছিল। ঠিক আছে, এটাই ছিল তার প্রধান উদ্দেশ্য। এছাড়াও কি উদ্দেশ্য ছিল? কলকাতা বন্দরের নাব্যতা বাড়ানোর জন্য 1961 সালে মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় ভাগীরথী নদীর উপর 2245 মিটার লম্বা ব্যারেজ নির্মাণের যে কাজ শুরু হয়েছিল, সেটি 1971 সালে কিন্তু শেষ হয়েছিল। চলো, না আর প্রশ্ন নেই। এই টোটাল 148টা প্রশ্ন। ঠিক আছে, হ্যাঁ, কিছু প্রশ্ন রিপিটেড ছিল, আরো অনেক প্রশ্ন কিন্তু রিপিটেড ছিল, যেগুলোকে আমি বাদ দিয়েছি। বিশেষ করে কি 2001 সালের সেন্সাস থেকে কিন্তু অনেক প্রশ্ন ছিল, যেগুলো লাগবে না বলে। কারণ 2011টা যেহেতু রিসেন্ট সেন্সাস, এটা গুরুত্বপূর্ণ। এটা আমি একদিন ডিটেলস ক্লাসে করিয়ে দেবো। এটা গুরুত্বপূর্ণ, 2001 লাগবে না, তাই আমি কিন্তু ওগুলো বাদ দিয়েছি। নাহলে কিন্তু প্রায় 150টা প্লাস কিন্তু প্রশ্ন হয়ে যেত। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু শুধু ডবলএসএস নয়, সমস্ত ধরনের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আলোচনা হবে। তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে এগুলো শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক কিন্তু হেল্পফুল হবে। আর তোমরা কেউ ফাঁকি দিও না, কারণ এর পরেই কিন্তু কিছুদিন পরে কিন্তু আবার সব পরীক্ষা কিন্তু হবে পুনরায়। ঠিক আছে, তাই কেউ ফাঁকি দিও না, মন দিয়ে পড়াশোনা করো। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।